ওয়াশিংটনের একটি নিরাপত্তা কক্ষে আলো জ্বলছিল গভীর রাত পর্যন্ত। টেবিলের উপর রাখা ছিল একটি ডিজিটাল ঘড়ি। সেই ঘড়িতে সময় গুনছিল 5 দিনের কাউন্টডাউন, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার সময়সীমা। ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা ছিল স্পষ্ট, ইরান আলোচনায় না এলে আঘাত আসবে সবচেয়ে শক্তিশালী রূপে। কক্ষের ভেতরে থাকা কর্মকর্তারা জানতেন এই কাউন্টডাউন শুধু একটি সময়সীমা নয়, এটি ছিল যুদ্ধের দরজা। কিন্তু ঠিক 24 ঘন্টা পর সেই দরজার সামনে দাঁড়িয়ে হঠাৎ করে কেউ যেন হাত থামিয়ে দিল। ঘড়ির সময় বদলে গেল। 5 দিন হয়ে গেল 10 দিন। এই ছোট পরিবর্তনই যেন পুরো যুদ্ধের ছক বদলে দিল। ডোনাল্ড ট্রাম্প তার আগের ঘোষণা থেকে সরে এসে ইরানের জ্বালানি স্থাপনায় হামলার সময়সীমা বাড়িয়ে দিলেন 10 দিনে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো দ্রুত এই খবর ছড়িয়ে দিল। কেউ বলল সময়সীমা 6 এপ্রিল পর্যন্ত, কেউ বলল 7 এপ্রিল পর্যন্ত। কিন্তু প্রশ্ন ছিল একটাই, কেন? যেখানে ইরান কোনো সময়সীমা মানছে না, সেখানে যুক্তরাষ্ট্র কেন হঠাৎ করে থামল? বিশ্লেষকরা বলছেন, এটি থামা নয়, এটি একটি গভীর শ্বাস নেওয়া। কারণ ছোট ছোট হামলায় কাঙ্ক্ষিত ফল আসছে না, ইরানকে থামানো যাচ্ছে না, বরং প্রতিটি আঘাতের পর ইরান আরও জোরালোভাবে ফিরে আসছে। এই বাস্তবতা ওয়াশিংটনকে বুঝতে বাধ্য করেছে, এই যুদ্ধ যদি শেষ করতে হয় তাহলে বড় আঘাত লাগবে, আর সেই আঘাতের প্রস্তুতি এখন চলছে। যখন বিশ্ব ভাবছে যুক্তরাষ্ট্র হয়তো শান্তির দিকে যাচ্ছে, তখন মাটির নিচে, আকাশের উপরে এবং সমুদ্রের গভীরে অন্য গল্প লেখা হচ্ছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে নতুন করে সেনা মোতায়েন হচ্ছে। যুদ্ধবিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সবকিছু ধীরে ধীরে একত্রিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের বিশ্বজুড়ে থাকা সামরিক ঘাঁটি থেকে অস্ত্র সরিয়ে আনা হচ্ছে এই অঞ্চলে। এই দৃশ্যটা অনেকটা ঝড়ের আগে সমুদ্রের মতো, ওপর থেকে শান্ত, ভেতরে ভেতরে উত্তাল। ঠিক এই সময়ে ইরান দেখিয়ে দিল তারা অন্য ছকে খেলছে। ইসরায়েলের হাইফা অঞ্চলে তেল রিফাইনারি ও বিদ্যুৎ স্থাপনায় হামলার খবর আসে। এই হামলাগুলো ছিল শুধু প্রতিশোধ নয়, ছিল একটি কৌশলগত বার্তা। ইরান যেন বলছে, আমরা তোমাদের সময়সীমায় খেলব না। এই অবস্থান যুদ্ধের গতি বদলে দেয়। এক পক্ষ প্রস্তুতি নিচ্ছে, আরেক পক্ষ আঘাত করে যাচ্ছে, এবং এই অসম গতি তৈরি করছে অস্থিরতা। এই উত্তেজনার মাঝে ইরানের ভেতরে শুরু হয়েছে আরেকটি বড় পরিবর্তন, পারমাণবিক বোমা নিয়ে আলোচনা। ইরানের পার্লামেন্টের 39 জন সদস্য সরাসরি প্রতিরক্ষা নীতি পরিবর্তনের দাবি জানিয়েছেন। তাদের মতে, বর্তমান পরিস্থিতিতে টিকে থাকতে হলে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকা প্রয়োজন। একসময় এই আলোচনা ছিল নিষিদ্ধ, আজ সেটি রাষ্ট্রীয় টেলিভিশনের আলোচনার বিষয়। এই পরিবর্তন হঠাৎ হয়নি, এটি তৈরি হয়েছে চাপ থেকে। যখন একটি দেশ দেখে তার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো হামলার শিকার হচ্ছে, যখন আন্তর্জাতিক চুক্তি তাকে রক্ষা করতে পারছে না, তখন সেই দেশ তার নীতি পুনর্বিবেচনা করতেই পারে। ইরান এতদিন পারমাণবিক অস্ত্র তৈরি না করার পেছনে আন্তর্জাতিক চুক্তির কথা বলেছে। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি অনুযায়ী যে দেশ এই চুক্তির সদস্য, তারা পারমাণবিক বোমা তৈরি করবে না এবং তাদের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো সুরক্ষিত থাকবে। কিন্তু বাস্তবতা অন্য কথা বলছে। ইরানের অভিযোগ, তাদের বুশেহর সহ একাধিক স্থাপনায় হামলা হয়েছে। যদি চুক্তি নিরাপত্তা দিতে না পারে, তাহলে সেই চুক্তির মূল্য কতটুকু? এই প্রশ্ন এখন তেহরানের ভেতরে জোরালোভাবে উঠছে। এই প্রশ্নই পারমাণবিক নীতির পরিবর্তনের পথ খুলে দিচ্ছে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন প্রায় 22টি দেশ নিয়ে একটি নতুন জোটের কথা সামনে আসে। এই জোট দাবি করছে তারা কূটনৈতিকভাবে ইরানের বিরুদ্ধে অবস্থান নেবে এবং হরমুজ প্রণালী উন্মুক্ত রাখবে। কিন্তু ইতিহাস বলে, কূটনৈতিক জোট অনেক সময় সামরিক জোটের রূপ নিতে বেশি সময় লাগে না। যদি এই জোট সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে এটি আর একটি আঞ্চলিক সংঘাত থাকবে না, এটি হয়ে উঠবে বহু ফ্রন্টের যুদ্ধ। এবং সেই অবস্থায় ইরানের সামনে প্রশ্ন হবে, কিভাবে টিকে থাকা যায়। এই পুরো যুদ্ধের মধ্যে ইসরায়েলও অদৃশ্য এক চাপের ভেতরে ঢুকে পড়েছে। একাধিক ফ্রন্টে যুদ্ধ চালাতে গিয়ে তাদের সেনাবাহিনী ক্লান্ত হয়ে পড়ছে। সংরক্ষিত সেনারা ইতিমধ্যে 5ম ও 6ষ্ঠ দফায় ডাকা হয়েছে। ফলে মানসিক ও শারীরিক চাপ বাড়ছে। সামরিক নেতৃত্ব সতর্ক করছে, এভাবে দীর্ঘ সময় যুদ্ধ চালানো কঠিন। বিরোধী নেতা ইয়াইর লাপিদ অভিযোগ করেছেন, সরকার স্পষ্ট কৌশল ছাড়া সেনাবাহিনীকে যুদ্ধের মধ্যে ঠেলে দিচ্ছে। এমনকি হারেদি ইহুদিদের বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার দাবি উঠেছে, যা আবার অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট তৈরি করতে পারে। অর্থাৎ যুদ্ধ শুধু সীমান্তে নয়, দেশের ভেতরেও বিস্তার লাভ করছে। এই পুরো সমীকরণের কেন্দ্রে এখন একজন মানুষ, মোজতবা খামেনি। তিনি খুব বেশি কথা বলছেন না, কিন্তু তার সিদ্ধান্তগুলোই এখন পুরো অঞ্চলের গতিপথ নির্ধারণ করছে। অনেক বিশ্লেষক মনে করছেন তার কৌশল সরাসরি যুদ্ধ নয়, বরং ধাপে ধাপে চাপ তৈরি করা। একদিকে সামরিক আঘাত, অন্যদিকে পারমাণবিক ইঙ্গিত। এই দুইয়ের সমন্বয়ে তৈরি করছে এক নতুন প্রতিরোধ, যা সরাসরি দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়।
তেহরানের একটি কক্ষে বসে মোজতবা খামেনি একটি নথির দিকে তাকিয়ে আছেন। নথির শিরোনাম প্রতিরক্ষা নীতি পুনর্মূল্যায়ন। তার পাশে রাখা একটি কলম। তিনি সেটি হাতে নেন, কিছুক্ষণ থামেন। তার চোখে কোনো দ্বিধা নেই, শুধু একটি কঠিন সিদ্ধান্তের ছাপ। অন্যদিকে ওয়াশিংটনে বসে ট্রাম্প তার সামনে থাকা রিপোর্ট দেখেছেন। 10 দিনের সময়সীমা চলছে, কিন্তু সময় যেন দ্রুত ফুরিয়ে যাচ্ছে। বিশ্ব এখন অপেক্ষা করছে এই 10 দিন শেষে কি হবে, আরেকটি যুদ্ধ নাকি আরও বড় কিছু। কারণ ইতিহাস জানে, যখন একটি রাষ্ট্র তার সীমা ছাড়িয়ে যায় তখন শুধু যুদ্ধ শুরু হয় না, শুরু হয় নতুন এক যুগ। আর সেই যুগের দরজায় দাঁড়িয়ে আছে এখন পৃথিবী, যেখানে মিসাইলের ছায়ার সঙ্গে ধীরে ধীরে জুড়ে যাচ্ছে আরেকটি ভয়ঙ্কর শব্দ, পারমাণবিক।